কি মিলে গেল তো? শুধু আমাদের দেশ নয়, ভারতবর্ষ নয়, বিশেষ করে এই উপমহাদেশ যেখানে এখনও নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হওয়ার পথে বহু বাধা রয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থা, গণপরিবহন, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদির এক্সপেক্টেড লেভেলের বেসরকারীকরণ এবং পাশাপাশি ডিজিটাইজেশন, অনলাইন প্রমোশন, যা ইউরোপিয়ান দেশগুলোতে অনেকটাই বা আমেরিকাতে অনেকটাই সম্পূর্ণ হয়েছে, সেই তুলনায় আমাদের দেশ, বাংলাদেশ বলুন বা শ্রীলঙ্কা বা উপমহাদেশ এবং আফ্রিকার দেশগুলো, তৃতীয় বিশ্ব যাদের বলা হয়, সেখানে এই প্রক্রিয়াটি অনেকটাই পিছিয়ে আছে। তাই এইসব দেশে আরও সংঘাত, বিশেষ ব্যবস্থা, দাওয়াই ডোজ, ডিভাইড অ্যান্ড রুল ইত্যাদিকে প্রয়োগ করে সব কিছুকে শিখেই তুলে দিতে হবে। এবং তার জন্য বাংলাদেশে, যেটা বহু আগেই বলেছিলাম, ডিভাইড অ্যান্ড রুলের বীজ ওরা সংবিধানের মধ্যেই রেখে দেয়, যেটা আমাদের দেশেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই যেখানে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের মাধ্যমে, সেই সংবিধান নামক শস্যের মধ্যেই ওরা বিভাজনের ভূতের চাষবাস বা চাষাবাদ করে থাকে এবং পরিকল্পিতভাবে করে থাকে। নাম দেয় মানবিকতার নাম, সামাজিক উন্নয়নের নাম, নারী মুক্তির নাম, ইম্যানসিপেশনের নাম, সাম্যের নাম, বিভিন্ন রকমের নাম ব্যবহার করে ওরা এই কাজটা করে, যাতে করে পরবর্তীতে ওরা এই বিশেষ পরিস্থিতিতে এই বিভাজন রেখাটিকে আরও প্রকট করে দিয়ে বা একটু ইন্ধন জুগিয়ে প্রমোট করে রাজনৈতিক দলের মাধ্যমে, এবং সর্বোপরি কচি কাঁচা মাথা যারা গভীরে গিয়ে ভাবতে পারে না, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে মগজ ধোলাই করে আত্মবিধ্বংসী লড়াইয়ে, আন্দোলনে, প্রতিবাদে সামিল করা যায়। এই ছকবাজি অনেকেই ধরতে পারছেন না। হ্যাঁ, বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং যে আন্দোলনের মধ্যে রাজনৈতিক দলগুলো যে অবশ্যই ঢুকে পড়েছে, এ বিষয়েতে কোনো সন্দেহ নেই। এখনও পর্যন্ত 6 জন মারা গেছে, ধুন্ধুমার অবস্থা। বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা এই এলাকার জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি, খবর তাই বলছে। এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও এ বিষয়ে পোস্ট করছেন, ফেসবুকে দেখা যাচ্ছে। এবং এই 6 জনের মধ্যে 3 জনই ছাত্র বলে দাবি করা হচ্ছে, একজন নাকি স্ট্রে বুলেট বা ছিটকে আসা বুলেটে মারা গেছেন। আন্দোলন কিসের? কোটা বিরোধী আন্দোলন। কোটা কারা ভোগ করে? জনগণই ভোগ করে, জনগণের একটি অংশ ভোগ করে। টপ লেভেলের বিলিয়নিয়ার বলুন বা যারা একদম উপরের লেভেলে রয়েছেন, তাদের কোটার দরকার খুব একটা পড়ে না। পড়ে কি? পড়ে না। তারা তো দেশের নীতি নির্ধারণ করেন, প্রণয়ন করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম সভা সম্মেলনে তারা যোগ দেন, তাই তো? তাহলে এই যে কোটা, যেটা বাংলাদেশ, আমাদের দেশেও রয়েছে, আমাদের দেশের সঙ্গে রিলেট করেই এই আলোচনাটা করব আমি। আমাদের দেশ বা ভারতবর্ষের প্রসঙ্গে অবশ্যই আসছে, এই ভিডিওতেই আসব, যাতে করে পরিস্থিতিটা যে একই আসলে সেটা বুঝে নিতে সুবিধে হয়। বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে, পাবলিক সেক্টরের ক্ষেত্রে কিছু কোটা বা সংরক্ষণ আছে, কিছু নয়, ভালো রকমই আছে। যেমন মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনের জন্য কোটা, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল লড়াই করে পাকিস্তানের বিরুদ্ধে। এই স্বাধীনতার যে লড়াই বা মানে বাংলাদেশের জন্ম, সেটা আমি আগে বহু ভিডিওতে জানিয়েছি। ওটা হলো ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের একটা
আউটকাম বা ফলাফল, কারণ সেই সময় পাকিস্তান মার্কিন লবিতে ছিল। জানেন আপনারা নিশ্চয়ই পাকিস্তান মার্কিন লবিতে ছিল। আর ভারত তার থেকে সেই সংঘাতটা শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন মদত দেয় আর কি, এই লড়াইয়ে সাপোর্ট করেন আরেকটি প্রতিপক্ষ, কোল্ড ওয়ারের প্রতিপক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ, যারা সোশ্যালিস্ট ব্লক বা সমাজতান্ত্রিক লবের নেতা ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং সেই সময় ভারতবর্ষের ইন্দিরা গান্ধীর সঙ্গে সোভিয়েত ইউনিয়নের খুব ভালো সম্পর্ক ছিল, সামরিক থেকে শুরু করে আর্থসামাজিক সম্পর্ক সব দিক থেকেই খুব ভালো ছিল। অর্থাৎ ভারত ছিল তখন, যদিও নামে কাগজে কলমে নন অ্যালাইন মুভমেন্ট বা নামের সদস্য ছিল তারা, গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন, কিন্তু বাস্তবে অবশ্যই সোভিয়েতপন্থী বা সোভিয়েত ব্লকের মধ্যেই ভারতবর্ষ ছিল। তাহলে ভারতের উল্টো দিকে পাকিস্তান তখন ছিল। এই অবস্থায় দেখবেন, খেয়াল করে, এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ভূমিকাটা দেখলেই বুঝতে পারবেন। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে ভারতবর্ষের সেনাবাহিনী অংশগ্রহণ না নিলে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো না, এই নিয়ে আলোচনার ভিডিও এটা নয়, বা কতটা হতো, তাদের অবদান কতটা, নিঃসন্দেহে অবদান আছে সে দেশের মানুষের, কিন্তু সেই বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না। আমি এটা বলতে চাইছি যে মুদ্রা ব্যাপারটা হলো এটাই যে সেই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে সংঘাত, কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের সংঘাত, আধিপত্য বিস্তারের সংঘাত, কোন দেশে কে আধিপত্য বিস্তার করবে, কার রোয়াব কোথায় চলবে, এই জায়গাটা তখন অত্যন্ত ব্যাপকভাবে চলছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনা, এবং সেক্ষেত্রে অবশ্যই কারণ ছিল, অজুহাতি বলুন বা কারণ বলুন, যাই হোক, সে তো কারণ সবসময় থাকে, কোনো না কোনো নীতির ফলে কারণ তৈরি হয়, কিন্তু সেটাকে প্রমোট করার জন্য, ইন্ধন দেওয়ার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়, কারণ কারণ থাকলে আন্দোলন হয় না, লড়াই হয় না। এই যেমন ধরুন ভারতবর্ষে লকডাউনের বলি হয়ে অনেকেই আত্মহত্যা করেছেন, অনেকেরই জীবিকা বিপন্ন হয়েছে। শুধু তাই নয়, ভৌ বা করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়াতে দুদেশেই অনেক মানুষ মারা গেছেন, যাচ্ছেন এবং আগামীতেও যাবেন, এবং প্রচুর মারাত্মক রকম অসুস্থতা তৈরি হয়েছে। তো এটা তো একটা জেনুইন কারণ। তার বিরুদ্ধে কোনো আন্দোলন দেখছেন, লড়াই দেখছেন না। কেন দেখছেন না? সেখানে ইন্ধন নেই বলে, প্রমোশন নেই বলে, রাজনৈতিক দল নেই বলে, ফান্ডিং নেই বলে, তাই তো? আর তাই ওরা সেই আন্দোলনগুলোকেই ফান্ডিং করে, ইন্ধন দেয়, এবং রাজনৈতিক দলও সেভাবেই কাজ করে, যেখানে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভাজনের ব্যাপারটা আরও প্রকট হয়ে ওঠে, যাতে করে ঐক্যবদ্ধ লড়াই, বিশেষ করে যুব শক্তি তো ওদের সবসময় আতঙ্কের কারণ, তাই নয় কি? যুব সমাজ যদি এক হয়ে লড়ে, তাহলে তো এই সব মনিবদের, মালিকদের একেবারে শেষ ঘন্টাটা বেজে যাবে, ওরা সেটা জানে। আর তাই খেয়াল করে দেখুন, বাংলাদেশের যে প্রক্রিয়াটা হচ্ছে, সেটা আমাদের দেশেও হয়েছে। আমাদের দেশে 1990-এর দশকে অ্যান্টি রিজার্ভ মণ্ডল কমিশনের বিরুদ্ধে, বিন্ধেশ্বরী মণ্ডলের নেতৃত্বে ওবিসি রিজার্ভেশন বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট রিজার্ভেশনের যে উদ্দেশ্য নিয়ে যে প্যানেল গঠিত হয়, এবং সেটা আপনারা জানেন তখন ভিপি সিং ছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং। তো মণ্ডল কমিশনের ক্ষেত্রে তার একটা অগ্রগণ্য ভূমিকা রয়েছে। তো সেই সময় দেখবেন আমাদের দেশেও এই মণ্ডল কমিশনের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়, জনজীবন স্তব্ধ হয়ে যায়, এবং 200 জন ছাত্র গায়ে আগুন লাগায়, যাকে বলা হয় সেলফ ইমোলেশন। তার মধ্যে 62 জন কিন্তু মারাও যান, ভাবতে পারেন। তা সত্ত্বেও কি আটকানো গেছিল? যায়নি কিন্তু। তারপরে ওবিসি কোটা রমরমিয়ে চলেছে, এখনও চলছে, আটকানো যায়নি, কারণ ওরা একদম ডিভাইড অ্যান্ড রুল খেলাটার জন্যই এটা ওরা করে। শুধু 1990 নয়, তার পরবর্তীকালেও আমরা দেখেছি 2000-এর দশক, 2006 সালেও আমরা কিন্তু অ্যান্টি রিজার্ভেশন মুভমেন্ট আমরা দেখেছি আমাদের দেশে, তীব্র প্রতিবাদ দেখেছি, কিন্তু কোটা কি বন্ধ হয়েছে? তুলে নেওয়া হয়েছে? হয়নি।
কিন্তু সমস্যাটা কোথায়? আসলে কি এই কোটাটা কি মানে কেন ওরা চালু করে, কি উদ্দেশ্যে চালু করে? আমাদের ভালোর জন্য করে, জনগণের ভালোর জন্য করে, না নিজেদের আখেরটাকে বজায় রাখবার জন্য করে? সেই আলোচনাতেই আসছে। এবার বাংলাদেশের দিকে তাকানো যাক। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজনের জন্য কোটা, নারীদের জন্য কোটা এবং প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধী বা যাকে আমরা বলি ডিফারেন্টলি এবল, এইরকম পরিভাষায় ব্যবহার করা হয়, তো তাদের ক্ষেত্রেও কিছু সংরক্ষণ বা কোটার ব্যবস্থা আছে। তো এর বিরুদ্ধে যুব সমাজ একাংশ, সবাই অবশ্য নয়, কারণ কোটার পক্ষেও তো অনেক যুবক রয়েছে যারা এই কোটার সুযোগ সুবিধে ভোগ করছেন, তাই নয় কি? তো সব যুবকই কি কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন? মোটেই নয়। যারা এই ব্যবস্থার বিরুদ্ধে, যারা মনে করছেন যে এই ব্যবস্থার ফলে, কোটা ব্যবস্থার ফলে আমাদের চাকরি পাওয়া, চাকরি, কিন্তু আমি জীবিকা বলবো না, চাকরি, জীবিকা শব্দটার অনেক ব্যাপক ব্যাপ্তি আছে। কৃষি থেকেও জীবিকা হতে পারে, ব্যবসা থেকেও জীবিকা হতে পারে, হ্যাঁ। সুতরাং চাকরি আর কি, যাকে বলা হয় চাকরি, মানে চাকর বৃত্তি, যেটাকে ওরা আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন রকম ফান্ডিং করে, কৌশল করে, যাতে করে মানুষকে উৎপাদক থেকে, মানে রিয়েল এস্টেট থেকে, জমি থেকে, মাটি থেকে, শেকড় থেকে বিচ্ছিন্ন করা যায়, সেই ব্যবস্থা করেই ওরা এই চাকরি ব্যাপারটাকে অত্যন্ত লোভনীয় বানিয়ে দিয়েছে। বাংলাদেশও তা ব্যতিক্রম নয়। বেশ, তো এর ফলে যুব সমাজের চাকুরি প্রার্থী যারা, তাদের একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা আন্দোলনে নেমেছেন। তো কেন হঠাৎ করে এই আন্দোলন? কেন? খেয়াল করে দেখুন, এর আগেও কিন্তু এরকমের প্রতিবাদ হয়েছে, এত তীব্র না হলেও প্রতিবাদ হয়েছে। এবং যদ্দূর খবরে প্রকাশ, যে আমি যদ্দূর জানি, যতটা পড়াশোনা করেছে, তাতে করে 2018 সাল নাগাদ কিন্তু এই ব্যবস্থাকে তুলে নেওয়া হয়েছিল, অর্থাৎ কোটা ব্যবস্থাকে তুলে নেওয়া হয়েছিল। তো কিন্তু আবার এই বছরেরই জুন মাসে, অর্থাৎ গত মাসে, ওদের শীর্ষ আদালত আর কি, ওদের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে কোটাকে আবার চালু করতে হবে, রিইনস্টেট করতে হবে। তারই ফলশ্রুতিতে এই আন্দোলন। দেখুন খেয়াল করে, ওরাই কিন্তু করছে, আবার ওরাই কিন্তু ইন্ধন জাগাচ্ছে। খেয়াল করুন, টাইমিংটা দেখুন। নতুন বিশ্ব ব্যবস্থা যখন ওরা জোর কদমে চলছে, নিয়োগ আসলে নেই, নিয়োগ হবে না, বহু আগেই বলেছে। সরকারি নিয়োগ আমাদের দেশেও বন্ধ হয়ে গেছে প্রায়, বলতে গেলে দু একটা মূলও ঝুলিয়ে রেখেছে। তাহলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে যখন আরও নতুন নতুন ভ্যাকসিন আসছে, ভৌ আসছে, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, নতুন ব্যবসা বাণিজ্যকে শিখিয়ে তোলার পরিকল্পনা চলছে, স্বনিযুক্তিকে শিখিয়ে তোলার পরিকল্পনা চলছে, এমনকি বার্ড ফ্লু এলো মানে আসবেই আগামীতে আমাদের বাংলাদেশ এবং এদেশেও প্রচার শুরু হয়ে গেছে। তো এইরকম একটা অবস্থাতে যখন জনগণের স্বনিযুক্তি বিপন্ন হতে চলেছে, সেই সময়ে আচমকায় হঠাৎ করে মহামান্য আদালত জুন থেকে আবার এই কোটাটাকে ইনস্টল করলো কেন, রিইনস্টল করা হলো কেন? যাতে করে এই আন্দোলনটা হয় এবং ক্ষেত্র তৈরি করা হলো। এবং ওরাই আবার দেখবেন, এই যে যারা পার্শ্ব প্রতিক্রিয়া, লকডাউন থেকে শুরু করে এগুলো নিয়ে কোনো রাজনৈতিক দল দ্বারা পথে নামা তো দূরের কথা, মুখ পর্যন্ত খোলেনি, তারা আবার এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে, যুযুধান হয়েছে। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে কারা? বিএনপি, বিরোধী দল। বেশ, আর কারা ঢুকেছে যা তথ্য বলছে? আওয়ামী লীগ তো, ওরা তো বিরোধী, জামাতে ইসলাম থেকে শুরু করে এই সমস্ত রাজনৈতিক দল, তারাও নাকি এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। এটা বাস্তবতা। রাজনৈতিক দল ছাড়া তৃতীয় বিশ্বে কোনো আন্দোলন হয় না। এটা তো ইউরোপ নয় বা আমেরিকা নয়, যেখানে হাজার হাজার ভ্যাকসিন বিরোধী মানুষ ঐক্যবদ্ধ হয়ে মিছিল করতে পারে। রাজনৈতিক দল ছাড়াই ওরা পারে, কারণ ওরা ঠেকে শিখেছে, ওরা ভুক্তভোগী। আমরা এখনও ভদ্রলোক হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা ভদ্রলোক হতে চাইছি, আমাদের মোহভঙ্গ এখনও ঘটেনি। আর তাই দেখুন খেয়াল করে, ক্ষেত্র ওদের প্রস্তুত করা হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে, আবার কোটা চালু হলো, সঙ্গে সঙ্গে এই যে জুলাই মাসে আন্দোলন শুরু হয়ে গেল।
এইবার যে এই যে আন্দোলনটা হচ্ছে, সেটা আমাদের দেশ বলুন আর বাংলাদেশ বলুন, এই যে কোটা সংরক্ষণ রিজার্ভেশন পলিসি, এটা কেন চালু হয়েছিল? মানুষের মঙ্গলের জন্য। ওরা ভালো ভালো কথা বলবে, নারীর ক্ষমতায়নের জন্য নারী কোটা, বেশ। যারা যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে তাদের, বা এরকম এথনিক মাইনরিটি কোটা আমাদের দেশে যেমন রয়েছে, এসটি কোটা এইরকম যে রয়েছে, এবং তারপরে আদার ব্যাকওয়ার্ড কাস্ট কোটা। এতে করে কি ওরা বলবে, এইসব মানুষকে আমরা মূল স্রোতে তুলে আনতে চাই, অগ্রগতি চাই, উন্নতি চাই, তাই আমরা এটা করছি। বাস্তবে তা নয়, কিন্তু জনগণকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য, একে অপরের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা ওরা করে রেখেছে, এবং এটা আন্তর্জাতিক পলিসির মাধ্যমে করা হচ্ছে। কারণ আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে যুব শক্তি অত্যন্ত শক্তিশালী, সংখ্যা অনেক বেশি, অর্থাৎ ইয়ং পিপল এজ যদি আমরা বলি 18, যাদের বয়স মোটামুটি ধরুন কম বয়সী ছেলেপেলে 10, 11 থেকে বা 12 থেকে শুরু করে যদি 30 পর্যন্ত ধরা হয়, দেখবেন এই সব দেশগুলো যাদেরকে ওরা তৃতীয় বিশ্ব বলে, তো সেইখানে কিন্তু ইয়ং পপুলেশনের হার অনেক বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি ইটালি থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইয়ং পপুলেশন কমতির দিকে, কারণ সেখানে জনসংখ্যা নেগেটিভ গ্রোথে চলে গেছে এবং বৃদ্ধার সংখ্যায় সেখানে বেশি। তার এই যে ইয়ং পপুলেশন, যারা মারমুখী হয়ে উঠলে, ঐক্যবদ্ধ হয়ে উঠলে বিপদ হতে পারে, এই কারণে এই ইয়ং পপুলেশনকে, যুব শক্তিকে বিচ্ছিন্ন বিভক্ত করবার জন্যই ওরা মানবিকতার নাম করে এই কোটা সিস্টেম এই দেশগুলোতে চালু করেছে, এবং ওরা সফল হয়েছে, কোনো সন্দেহ নেই। এই যেমন ধরুন না কেন, আমাদের দেশেই মিনা বলে একটি সম্প্রদায় আছে, যাদেরকে এসটি তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন উচ্চ পদে দেখবেন এই মিনার পদবিযুক্ত লোক আমরা দেখতে পাই ভারত সরকারের বিভিন্ন পদে। তো এটা দেখে গুর্জররা খেপে গেল, তারা বলল আমরাও এসটি হতে চাই। ওরা ওবিসির মধ্যে ছিল, ওরা এসটি হতে চায়, তার জন্য গুর্জররাও ব্যাপক রকম আন্দোলন করে একেবারে অবরোধ করে রেল টেল বন্ধ করে দিয়েছিল। মনে আছে সেই ঘটনা? তাহলে ভাবুন, এসটি তালিকাভুক্ত হওয়ার জন্য আন্দোলন কেন? এই যে সুযোগ সুবিধেগুলো দিয়ে ডিভিশন তৈরি করা, মানে এই ডিভিশনগুলোর কেন তৈরি, এই কোটার মধ্যে ঢোকার কেন এই আন্দোলন, বা কোটা তুলে দেওয়ার কেন এই আন্দোলন? কেউ কোটার মধ্যে ঢুকতে চাইছে, আন্দোলন করছেন, যেমন গুজররা করেছিলেন এসটি হওয়ার জন্য, আবার কেউ কোটা তুলে দেওয়ার জন্য আন্দোলন করছেন। যারা এই কোটার সুবিধে পাচ্ছেন না, তারা তুলে দেওয়ার জন্য আন্দোলন করছেন। যারা কোটার সুবিধে পেয়ে যাচ্ছেন বা বংশ পরম্পরায় পাচ্ছেন, তারা কি এই আন্দোলনে সামিল হয়েছেন? মোটেই হবেন না। তারা তো চান কোটা হোক, কোটা চলুক। অর্থাৎ এই যে ডিভিশন তৈরি করাটা, তাই তো, এই ডিভিশন তৈরি করেই কিন্তু জনগণকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, খেপিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কোটা দিয়ে কি দেশের কত উন্নতি হয়েছে? ওরা যে সব বলে যে কারণে নারী মুক্তির জন্য কোটা, তা কত নারী মুক্তি হলো, হিসেব কোথায়? বা এই যে আমাদের দেশে বলা হয়, এই যে পিছিয়ে পড়া যাদের যুগ যুগ ধরে বঞ্চনা করা হয়েছে, যাদেরকে জাতের উপর ভিত্তি করে বঞ্চনা করা হয়েছে, শোষণ করা হয়েছে, অস্পৃশ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এ তো বাস্তবতা, এত অস্বীকার করা যায় না। এ নিয়ে আমি বারবার বলেছি, লিখেছি, আমরা সবাই জানি। কিন্তু তাদের উন্নতির উদ্দেশ্যে, তাদের অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে যে সিস্টেমটা চালু হলো, তার সিস্টেম চলছে তো চলছেই, তাতে করে কতটা উন্নতি হয়েছে? হয়নি। বরং কি হয়েছে বলুন তো, একটা ক্রিমি লেয়ার তৈরি হয়ে গেছে। কীরকম? অর্থাৎ বংশ পরম্পরায় জন্মের উপর ভিত্তি করে চাকরি, অর্থাৎ বাবা মা এসটি, ঠিক আছে, বা এসটি যাই হোক, সেই বেসিসে চাকরি পেয়েছেন, তাদের সন্তানও এসসি বা এসটি, তারাও অর্থনৈতিকভাবে তারা কিন্তু এগিয়ে গেলেন, সুযোগ সুবিধে অনেক বেশি, কারণ বাবা মা দুজনেই চাকরি করছেন, তাই তো, অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি হয়েছে। তো তা সত্ত্বেও তাদের সন্তান পাবে, এবং তারপরের প্রজন্মও পেতে থাকছে। তাহলে এই যে একটা কি লেয়ার তৈরি হলো, ক্রিমি লেয়ার যাকে বলা হয়, তার ফলে কি হচ্ছে, যারা এখনও পিছিয়ে রইল,
যেসব এসসি এসটি বা এরকম যারা রয়েছেন, তারা তো এদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না, কারণ এরা পুষ্টিকর খাদ্য পাচ্ছে, বইপত্র পাচ্ছে, গাইডেন্স পাচ্ছে, কোচিং পাচ্ছে, বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হতে পারছে, কারণ আর্থিক ক্ষমতা যাদের বাবা মার সৌজন্যে যথেষ্ট হয়ে গেছে, কারণ তারা ইতিমধ্যেই রিজার্ভেশনের সুবিধে পাচ্ছে তাদের বাবা মা, তাহলে তারা কেন আবার পাবে? এই প্রশ্ন কিন্তু অনেকে সুপ্রিম কোর্টও তুলেছিল, সেক্ষেত্রে ক্রিমি লেয়ার শব্দটি আদালতই তুলেছিল, কিন্তু ওই পর্যন্তই। হু উইল বেল দ্য ক্যাট? তাহলে কি দাঁড়াচ্ছে? এই ক্রিমি লেয়ার কিন্তু সর্বত্র তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা অন্ধকারে রইল, তিমিরে রইল, তিমিরেই রয়ে গেল। তাহলে কোন কাজটা হচ্ছে আসলে ভালো করে? ডিভাইড অ্যান্ড রুল করার খেলাটা ভালো করে হচ্ছে, দু দেশেই হচ্ছে। কীরকম দেখুন, আপনি লড়াই করছেন কোনো সার্বিক মঙ্গলের জন্য, জনগণের সার্বিক ভালোর জন্য করছেন না। আপনার মনে হয়েছে আপনি চাকরি পাচ্ছেন না কোটা সিস্টেমের জন্য, তাই আপনি লড়াই করছেন কোটা তুলে দেওয়ার জন্য, এবং সুপ্রিম কোর্ট এই সুযোগেই জুন মাসে আবার কোটাটাকে ফিরিয়ে আনলো, রিইনস্টেট করলো, যাতে করে আপনাদের মতো মানুষকে পেছন থেকে ইন্ধন জুগিয়ে খেপিয়ে দেওয়া যায়। দেশে তো ইস্যুর অভাব নেই, তাই তো? কিন্তু এই ইস্যুটা আপনাকে কেন বিদ্ধ করছে? যেহেতু আপনার আপাতভাবে মনে হচ্ছে যে চাকরিটা এই কোটা উঠে গেলে আপনার হয়ে যাবে। এবার আপনি কোটার বিরুদ্ধে আওয়াজ তুললেন, এবার আপনার বন্ধু সে কিন্তু দেখা গেল এই কোটার সুবিধে পায়, সে আপনাদের কিন্তু বন্ধু বিচ্ছেদ হয়ে গেল, বাইরে না হলেও মনে মনে সে কিন্তু আপনার ওপরে ক্ষুব্ধ হয়ে গেল। এবং আপনার বান্ধবীটি যে বা প্রেমিকা যে আপনার সঙ্গে এতদিন ছিল, এবার এরকম একটা বিষয়ে আপনি মুখ খুললেন বলে বা আন্দোলনে সামিল হলেন বলে সে নারীটি মনে করলো আপনি নারী বিরোধী, মানে নারী কোটার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলছেন, কোটার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলছেন, অর্থাৎ এখানেও বিচ্ছিন্নতা তৈরি হলো। কোন দিকে যাবেন? আপনার কোনো এক বন্ধু বা বান্ধবী দেখা গেল তিনি তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধের জন্য লড়াইয়ে প্রাণ দিয়েছেন বা স্বাধীনতা সংগ্রামে, তো তিনি এই কোটা সুযোগটা পেয়েছেন বা পেয়ে আসছেন তার পরিবার। এবার সেও কিন্তু আপনার ওপর ক্ষেপে গেল, বাইরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে ক্ষেপে গেল। এইভাবে অজস্র দ্বীপ তৈরি হলো, বিচ্ছিন্নতার দ্বীপ তৈরি হলো, ঘৃণা বিদ্বেষের দ্বীপ তৈরি হলো। এটা ওরা চায়, তাই তো? ওরা চায়, ওরা জানে তো এটাই তো দরকার, তাই তো? ঠিক এটাই হলো এমন একটা বিষয় যেটা জনগণের মধ্যে ডিভিশন, জনগণের মধ্যে ভাগ। আপনি এমন একটা ওরা তৈরি করে রেখেছে, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই কারো না কারো বিরাগ ভাজন হবেন। আপনি কখনোই সামগ্রিকভাবে হোলিস্টিক যে ভালো থাকা, সবার ভালো থাকার একটা আদল তৈরি করা যদি আমরা বলি, সেখান থেকে আপনারা বহু দূরে ছিটকে গেলেন, সরে গেলেন, তাই তো? এটা ওরা চায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে, যদি এখন প্রশ্ন করি যে আসল সমস্যা কি এটা? প্রশ্ন করুন তো। নতুন বিশ্ব ব্যবস্থাকে যদি আপনারা স্টাডি পড়েন, আমি দু দেশের ক্ষেত্রেই বলছি, মূল কথা কিন্তু যদি আপনি চাকরি করতে চান, সরকারি চাকরি যদি আপনার গন্তব্য হয়ে থাকে, যদি মনে করেন এখানেই আমার সুযোগ সুবিধে বেশি, আমার পরিবার প্রতিপালনে বেশি, আমি কম্পারেটিভলি একটু লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবো, যদি আপনার এটা মনে হতেই পারে, আপনি করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন বিশ্ব ব্যবস্থায় একটা অন্যতম মূল এজেন্ডাই হচ্ছে প্রাইভেটাইজেশন, কর্পোরেটের হাতে সব তুলে দেওয়া, এবং এই সিস্টেমটাকে আস্তে আস্তে ভেঙে ফেলে রিসেট করা, ভেঙে ফেলে নতুন করে গড়া, যে প্রক্রিয়া বাংলাদেশে চলছে। তো সেক্ষেত্রে চাকরি তো থাকবে না, নিয়োগিত হবে না। এই বিষয়টা কি আপনাদের জানানো হয়েছে, বা আপনারা কি জানেন যে নতুন বিশ্ব ব্যবস্থায় বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে সরকারি চাকরি থাকবেই না, যে কটা থাকবে সেগুলো ওই চুক্তিভিত্তিক হবে, স্থায়ী চাকরি হবে না। এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, সমগ্র বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এটা যদি আপনারা জানেন, তাহলে তো আপনাদের উচিত ভ্যাকান্সি আরও যাতে করে বাড়ে এবং নিয়োগ যাতে করে আরও হয়, সেটার দিকে, সেই লক্ষ্যে আন্দোলন করা, তাই তো? মাথায় নেই তো মাথা ব্যথা কিসের? চাকরিই নেই তো কোটা কিসের? এই ব্যাপারটাকে আপনারা ভাবেননি? ভেবেছেন?
ভাবছেন না। কারণ নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্যই হচ্ছে সরকারি ক্ষেত্রকে, পাবলিক সেক্টরকে ধ্বংস করে পুরোটাই, সে স্বাস্থ্যই হোক আর গণপরিবহনই হোক বা শিক্ষাই হোক, পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়া। তো সেটা হলে বেসরকারি ক্ষেত্রে, কর্পোরেটের ক্ষেত্রে কোটা চলবে, কোটা এমনিতেই উঠে যাবে, তাই তো? তো আপনারা কোটার বিরুদ্ধে যখন আন্দোলন করছেন, আপনাদের স্বপ্ন কিন্তু একদিন সফল হবে। তবে সেক্ষেত্রে সরকারি চাকরি কোটাহীন হয়ে পাবেন এমন নয়, কিন্তু সে সম্ভাবনা নেই, নেই সম্ভাবনা। কি হবে, বেসরকারি চাকরি মানে কর্পোরেট ক্ষেত্রে আপনি দেখবেন ওখানে কিন্তু কোটা টোটা থাকবে না। ওরা ওদের মুনাফা, ওদের লাভ যে আনতে পারবে আর কি, পারফরমেন্সের উপর ভিত্তি করে কোম্পানির শ্রীবৃদ্ধি ঘটাতে পারবে, মুনাফা বাড়াতে পারবে, তাদেরকেই ওরা নেয় চাকরিতে। ওখানে ওসব কোটা ফোটা চলে না, তাই তো? তাহলে এবার খুশি তো? হ্যাঁ, এরকমভাবেই কোটাহীনতা প্রতিষ্ঠা হবে, বাংলাদেশেও হবে, আমাদের দেশেও হবে। তার আগে আপনারা এরকম করে পরস্পরের সঙ্গে মূল ইস্যুটাকে না তুলে পরস্পরের সঙ্গে লড়াই করুন, রাজনৈতিক হানাহানি করুন, ওকে মারুন, এটা ভাঙচুর করুন, সেটা ভাঙচুর করুন, আর এই সুযোগে ওরা সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিক আগে। হ্যাঁ, এটা তো প্রমোট করা, আমি বহু আগেই বলেছি, ওরাই ইন্ধন দিয়েছে। না হলে এই সময় হঠাৎ করে আদালত এই কথাটা বলতে গেল কেন? তার ফলে কি হয়েছে আপনারা জানেন, যে প্রাইমারি স্কুল পর্যন্ত বন্ধ অনির্দিষ্টকালের জন্য। আন্দোলন করলো, লড়াই করলো, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সূত্রপাত করলো এই সুযোগে। করোনার সময় মনে আছে ক বছর বন্ধ ছিল স্কুল কলেজ? আমাদের দেশেও বন্ধ ছিল, আবার বন্ধ হবে, আমাদের দেশেও বন্ধ হবে বিভিন্ন কারণে। এটা দাঙ্গা হোক আর লড়াই হোক, রিজার্ভেশন বিরোধী লড়াই হোক, আন্দোলন হোক, বা ডেঙ্গু হোক, বা বার্ড ফ্লু হোক, আবার হবে। এক মাঘে কি শীত যায়? আমি বারবার করে বলেছি, এক মাঘে শীত যায় না। এক একটা পরিস্থিতিতে এক এক রকমভাবে এক একটা দেশকে কাজ করতে হয়। তো বাংলাদেশ এই কাজটা দরকার ছিল এই মুহূর্তে। ওদের ওইটুকু বন্ধ করলে হবে না, ওদের আরও বেশি বেশি বন্ধ করতে হবে। রিসেট করতে গেলে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকেই শেষ করতে হবে, সরকারি শিক্ষাকেই শেষ করতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথই বলুন আর ঢাকাই বলুন আর ঢাবিই বলুন আর যাই বলুন না কেন, ওগুলো দিয়ে যেসব পড়াশোনা হয়, যে লেভেলের হয়, যেসব কোর্স হয়, যেসব ব্যাপারগুলো হয়, এআইয়ের যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, রোবোটিক্সের যুগে ওই সব উচ্চশিক্ষার কোনো দরকার নেই, সেটা ওরা জানে এবং সেটা আপনাদেরও বলে দিয়েছে। কিন্তু একটুখানি চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। কিন্তু আপনারা ওই তিমিরেই পড়ে আছেন, তো ওই অন্ধকারেই পড়ে আছেন, বোঝার চেষ্টা করছেন না এটা কেন ওরা করছে, কেন এটাকে মদত দিচ্ছে ভেতরে ভেতরে, কারা দিচ্ছে, রাজনৈতিক দলকে প্রমোট করে, ফান্ডিং করে, কেন ওরা ওটাকে ফ্যান করছে, বাড়িয়ে দিচ্ছে। এবং এই সুযোগে দেখুন এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল অনির্দিষ্টকালের জন্য। এটা কি ভেবে দেখেছেন প্রাইমারি স্কুলের কি ব্যাপার ছিল? প্রাইমারি স্কুল বন্ধ কেন করলো? আমি যতদূর জানি প্রাইমারি স্কুলও বন্ধ করেছে। তাহলে বা এমনি হাই স্কুল, সেগুলো কেন বন্ধ করলো? এবার কি একটুখানি মাথাটা আপনাদের কি খেলছে, খেলাধুলা করছে কি, মগজটা কি খেলাধুলা করছে এখনও পর্যন্ত? করছে কি? করলেই বুঝতে পারবেন যে এই প্রক্রিয়াটাকে রূপ দেবার জন্য, গ্রেট রিসেটটাকে রূপ দেবার জন্যই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে আরও এই সময়টাকে কাজে লাগিয়ে, আদালতকে কাজে লাগিয়ে ওরা এটা করলো, যাতে করে এই আগামীতে আরও যেসব অমৃত আসছে এবং এরকম ধরনের বিধিনিষেধ আসছে সেগুলো ঠিকঠাক করে রূপায়িত করা যায়। কারণ যুব সমাজের মধ্যে কিন্তু ভাঙন আগে থেকেই তো যেটা ছিল, মাঝখানে একটুখানি আড়ালে আবডালে চলে গিয়েছিল, কিন্তু সেটা আবার নতুন করে এই কোটার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সামনে এলো। তার ফলে এবার আপনার বন্ধু বান্ধব যারা কোটার পক্ষে, কোটার বিরুদ্ধে, এরকম থেকে কিন্তু একটা বড় রকমের মানসিক দূরত্ব তৈরি হয়ে গেল, যেটা ওরা চাইছে। এবং আগামীতে কিন্তু শাসক দল যখন সবার বিরুদ্ধেই দমনপীড়ন নামিয়ে আনবে, শাসক দল মানে ওই আন্তর্জাতিক শক্তির দালাল শাসক দল আর কি, সে যেই দলই থাকুক না কেন, আমাদের দেশে যে দলই থাকুক না কেন, বাংলাদেশে যে দলই থাকুক না কেন, সব দলই দালালি করছে, এখন করতে বাধ্য হবে। শীতদালা কজনের আছে, মরে যাওয়ার ভয় আছে, খুন হয়ে যাওয়ার ভয় আছে, এসব আছে। তো তাই তখন কিন্তু আপনারা যখন ওই
দমনটা নামবে আর কি আগামীতে, বেশি দেরি নেই আর কি, 2-1 বছরের মধ্যেই দেখতে পাবেন কাকে বলে মার, কাকে বলে। যখন নামবে তখন কিন্তু এই একতাটা যে শেষ হয়ে গেল, ওরা ওরা এই জন্যই শেষ করে দিল। এই যে একটা ক্ষোভ তৈরি হয়ে গেল, দেখবেন আগামীতে আপনার বন্ধুটি যে একটুখানি কোটার সুবিধে পায়, আমি কিন্তু কাউকে সমর্থন করছি না, আমি বড় বড় ছবিটিকে ভাববার কথা বলছি, সে কিন্তু ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গেল। আপনার বান্ধবীটি হলো, আপনার উন্মুখ বন্ধুটি হলো, বা আপনিও হলেন তাদের প্রতি। তার ফলে যখন এই বিপদটা আসবে, বড় রকমের আসবে আগামীতে, বহুবার বলেছে, তখন কিন্তু কেউ একে অপরের পাশে আপনারা কেউ কাউকে পাবেন না। এই ঘাটা, এই ক্ষতস্থানটা কিন্তু লালন করবেন আপনারা, ভেতরে ভেতরে লালিত পালিত করবেন, এবং শাসকও কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এটাকে ওরা লালিত পালিত করতে সাহায্য করবে আপনাদের মধ্যে। ডিভাইড অ্যান্ড রুল, এই আমাদের সংবিধানেও এটা 10 বছরের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছিল, অনলি ফর 10 years। হ্যাঁ, তারপরে রিভিউ করার কথা ছিল, এবং বলা হয়েছিল রিভিউ করে আমরা এটাকে তুলে নেব, এরম বলা হয়েছিল। কিন্তু এক্সটেন্ড করা হলো কেন? ওইটাই পলিসি, কি ডিভাইড অ্যান্ড রুলটাকে বজায় রাখা। আর তাই শেষ পর্যন্ত উঠে তো গেলই না, মণ্ডল কমিশন পর্যন্ত এসে গেল, তারপর ওবিসি ক্যাটাগরি পর্যন্ত এসে গেল, তাই না? তাই তো, হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এবং আপনারা জানেন যে সংবিধানের যিনি প্রণেতা বলা হয় ভীমরাও আম্বেদকর, তিনি কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে 1951-52 এরকম সময়, এক্স্যাক্ট সালটা আমার মনে নেই, তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন, যদি আমি সুযোগ পাই আমি সংবিধান পুড়িয়ে দিতাম, আই উইল বার্ন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তিনি সেখানে পরিষ্কার করে বলেছিলেন, আমি ওটা লিখিনি, আমাকে যেমন বলা হয়েছে তেমন লিখেছে। আই ওয়াজ ডিকটেটেড। কে ডিকটেট করেছিলেন? নেহেরু ডিকটেট করেছিলেন, পরিষ্কার বলেছিলেন। এই নিয়ে প্রথম খণ্ডে, অমৃতসর প্রথম খণ্ডে আমি লিখেছে, বা অন্যান্য লেখাতেও লিখেছে। তো তাকে ডিকটেট করা হয়েছিল, পরিষ্কার করে তিনি বলেছেন। কে ডিকটেট করেছিল? নেহেরু ডিকটেট করেছিল। নেহেরু কাদের ছিলেন? জায়নিস্ট শক্তির প্রতিনিধি ছিলেন নেহেরু, তাই তো? এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে বসলেন। পুরোটাই তো ছকবাজি ছিল। ভারতবর্ষ কি স্বাধীন হয়েছিল? নেতাজিকে কেন সরিয়ে দেওয়া হলো? নেতাজি থাকলে এই রিজার্ভেশন চলতো? কোটা চলতো? চলতো না। জনগণের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওরা নেহেরুকেই আদর্শ, গান্ধী নেহেরু জুটিকেই আদর্শ জুটি হিসেবে ওরা তুলে ধরেছে এবং সেভাবেই কাজে লাগিয়েছে। এটাই তো হয়ে আসছে ডিভাইড অ্যান্ড রুলের খেলা। তাহলে তোলা গেল না। মাঝখান থেকে আম্বেদকরকে শিখণ্ডী করা হলো। তিনি যেহেতু নিম্নবর্গে ছিলেন, তথাকথিত নিম্নবর্গের ছিলেন, যদিও তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তো তাকে কাজে লাগিয়ে, তাকে সামনে রেখে এই কাজটা করা হলো। এটা ঘৃণা তৈরি করে দেওয়া হলো জনগণের মধ্যে, জন্মসূত্রে ঘৃণা তৈরি করে দেওয়া হলো, যাতে করে আর কোনো দিন মিলনটা না ঘটে। এমনিতেই তো পুরনো ক্ষতস্থান ছিল ইতিহাসটা তো আমাদের লজ্জাজনক ইতিহাস, কোনো সন্দেহ নেই। কিন্তু যদিও তথাকথিত স্বাধীনতার পরেও যদিও একটা সুযোগ হতে পারত একটা মিলনের, অন্তরের মিলনের, সেটাকে ওরা শুরুতেই অঙ্কুরেই ধ্বংস করে দিয়ে ঘৃণার বীজ বপন করলো, বিভাজনের বীজ বপন করলো, এবং ওরা সফল হলো, তাই তো? এখনও দেখবেন পোস্টে, ফেসবুকে মূল বিষয়টা না বুঝে কিভাবে আমরা এই জাতপাতের সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তাদের বিরুদ্ধে গালিগালাজ, খিস্তি এসব দিতে থাকি, এবং তারাও পাল্টা দিতে থাকে। তারা যে কোটার সুবিধে পাচ্ছে সেটা তাদের প্রাপ্য বলে তারাও পাল্টা দিতে থাকে। স্বাভাবিক, আমরা তো ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে কিছু ভাবতে পারি না। যেহেতু কোটার কারণে আমার চাকরি হচ্ছে না বলে আমি মনে করছি, তাই কোটার বিরুদ্ধে বিষোদ্গার করব। আর যেহেতু কোটার কারণে আমার চাকরি হচ্ছে বলে আমি মনে করছি, তাই আমি কোটার পক্ষে বলবো। এইটাই তো ব্যাপার। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমরা তো কিছু ভাবতেই পারি না।
আর সেই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে। আর ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে যদি আমরা ভাবতে পারতাম তাহলে আমরা ওদের ষড়যন্ত্রটা ধরে ফেলতে পারতাম। we would have been able to see through the conspiracy. আমরা পারতাম যদি আমরা এই ব্যক্তি স্বার্থের বাইরে ভাবতে পারতাম, পুরো ছকবাজিটাই আমরা ধরে ফেলতে পারতাম। কিন্তু ওই যে আমার কিসে সুবিধে, আমি কিসে বেনিফিটেড হচ্ছি, এইটা করতে গিয়েই কিন্তু একটা সময় আমরা যখন বুঝতে পারি যে আসলে আমিও শিকারের আগামী, তখন বড্ড দেরি হয়ে যায়। এই যেমন ধরুন কি হবে আগামীতে, এই যে বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ করে দিল, সব কবে খুলবে এবার দেখুন। ওরা তো চেয়েছিল এটা বন্ধ করে দিতে, আর কি হবে, ওই যে কোটাহীন হয়ে যাবে সব। ভালো, যেমনটা আপনারা চেয়েছিলেন। কীরকম কোটাহীন? ওই তো কর্পোরেটের হাতে। এবার তারপরে আম্বানি আদানিকে বলবেন সেখানে SC ST সংরক্ষণ করতে, OBC সংরক্ষণ করে চাকরি দিতে পারবেন? তাদের কি বাধ্য করতে পারবেন? পারবেন আপনারা আন্দোলন করে, বাংলাদেশি হোক বা আমাদের দেশেই হোক? পারবেন না, কারণ ওরা মুনাফা বোঝে, ওদের সামাজিক দায়িত্বের ব্যাপারটা নেই। আর যে উদ্দেশ্যে এই বিভাজনগুলো করা হয়েছিল, চাকরির প্রলোভনকে আরও বেশি করে বাড়িয়ে, সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এখন ডিজিটাল মাধ্যমেই টোটাল কন্ট্রোল করতে হবে, এসে গেছে। এখন আর ওই চাকরি বাকরি দিয়ে, শিক্ষকতা দিয়ে, অমুক দিয়ে তমুক দিয়ে মগজ ধোলাই করার দরকার পড়বে না। তাই ওরা পাল্টা ব্যবস্থা করে ফেলেছে। আর এই কারণেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে। ওরা যে কদিন প্রয়োজন ছিল কোটা সিস্টেমের, সরকারি সিস্টেম ছিল বলেই সরকারি সিস্টেমকে কাজে লাগিয়ে ডিভাইড অ্যান্ড রুলকে ওরা প্রমোট করেছে। সেই সরকারি সিস্টেমটাও এখন পুরোটাই ওদের হাতে চলে গেছে, চলে যাবে। ওরাই কন্ট্রোল করতো, আমরা বুঝতে পারতাম না, কিন্তু সরাসরি এখন কর্পোরেটের হাতে চলে যাবে। দেখতেই পাচ্ছেন সব বেচে দেওয়া হচ্ছে। তো তখন কোটাটাও আস্তে 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 এইভাবে উঠেই গেছে। ধরুন যদি নিয়োগই না হয় তাহলে কোটা কোথায় বলুন দেখি? নিয়োগই তো নেই, অর্থাৎ মাথায় নেই, আপনি মাথা ব্যথার ওষুধ খোঁজ করছেন। তো ব্যাপারটা ওই রকম দাঁড়াচ্ছে। অপেক্ষা করুন, ছবিটা এখনও হয়তো কেউ বুঝতে পারছেন না, অনেকে মনে করছে সব আগের মতো হয়ে যাবে, এই সব আগের মতো চাকরি হবে, আগের মতোই সব কিছু হবে। তারা এখনও অন্ধকারে আছেন। তারা বুঝুন, বোঝার চেষ্টা করুন, ভাবুন। বাংলাদেশের অনেক পাঠক আমার আছেন, তারা ব্যাপারগুলো বুঝেছেন, কিন্তু দুঃখের বিষয় সেখানে এরকম ধরনের কোনো রকম উদ্যোগ নিয়ে কোনো পথসভা আমার চোখে পড়েনি। সবাই অনলাইনেই সীমাবদ্ধ দেখেছি। যাই হোক, এটাই মহাকালের একটা প্রক্রিয়া, এভাবেই আমরা একদিন বুঝবো অবশ্যই। কিন্তু তার আগে আমাদের অনেক কিছু হারাতে হবে, এবং যেটাকে বলা হয় আর কি, অনেক কিছু হারানোর পরে আমরা রিয়েলাইজ করব যে আমরা আসলে এই যে লড়াইগুলো লড়ছি, এগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছি, নিজেদের বিরুদ্ধে লড়ছে, ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়ে লড়ছে, যেটা ওরা তৈরি করে রেখেছে। আর এভাবে আমরা যত লড়াই লড়ব, তত প্রভুদের হাত, জায়নির শক্তির হাত তত বেশি করে শক্তিশালী হবে। আমরা একে অপরকে দূরে সরিয়ে দেব, শত্রু বানিয়ে দেব, ঘৃণার চাষ করব, বিভাজনের চাষ করব। তাই তো বলে ভাবুন, সভ্যতার কি লীলা, ওরা কি না পারে। যে ইসলাম, বাংলাদেশের কথাই বলছি, যে ইসলাম ধর্মে সুদ সবচেয়ে মারাত্মক রকমভাবে নিষিদ্ধ, সবচেয়ে বড় রকমের একটা নেতিবাচকভাবে দেখা হয়, জানি, আমি বারবার করে বলি। সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষ এখন সুদের ব্যবসা করেন। তাহলে দেখুন জায়নির শক্তির কতটা প্রভাব ওদের ওপর পড়েছে, তাই না? ইসলাম ধর্মাবলম্বী মানুষের ওপরও পড়েছে, ওরা ওদের কাজ উদ্ধার করতে পারছে। আর চাকরি, ভাবুন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ প্রথম থেকেই, সেখানে যদি স্টাডি করেন দেখবেন সেখানে সংযুক্তির কথা বলা হয়েছে, স্বরোজগারের কথা বলা হয়েছে, মাটির কাছে থাকতে বলা হয়েছে, শেকড়ের কাছে থাকতে বলা হয়েছে। তো তারাও চাকরির জন্য চাকরিটাকে এতটাই লোভনীয় করা গেছে এবং তাদের চেতনায় ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে যে সবাই না হলেও একটা উল্লেখযোগ্য অংশের মানুষ, তারা ইসলাম ধর্মাবলম্বী, তারাও এই চাকরির দাস হয়ে গেছেন, তার খপ্পরে পড়েছেন।
এবং সেভাবেই তারা পরিচালিত হচ্ছেন। তবে আমি আশাবাদী এই সময়টা একদিন কেটে যাবে, মানুষের চেতনায় ভোর আসবে। খুব বেশি দেরি নেই হয়তো, আবার আছেও কিছুটা দেরি। সব দেশে তো সমানভাবে এক প্রক্রিয়ায় কাজটা হবে না, তবে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অল্প অল্প করে হলেও কেউ কেউ তো জাগছেন, ভাবছেন। আজ এই পর্যন্তই। ছড়িয়ে দিন, সঙ্গে থাকুন।